প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে নতুন কমিশনের প্রভাব এবং বাস্তবতা। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। আলোচনার শুরুতে জানিয়ে রাখতে চাই যে দেশের পুঁজিবাজারকে গতিশীল করবার জন্য বা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করবার জন্য নানান আলাপ আলোচনা হয়েছে। পতিত সরকার যে বাজারটিকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ তোলা হচ্ছে, সেই অভিযোগ থেকে বাজারকে তার স্বরূপে ফিরিয়ে আনবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কারের উদ্যোগ আমরা নিতে দেখেছি এবং সেই সরকারের কতগুলো সংস্কার প্রস্তাব নিয়েও এগোনোর কথা ছিল, যাতে পুঁজিবাজার সঠিক পথে এগোতে পারে বা বিনিয়োগকারীদের যে স্বপ্ন বা দেশের একটি পুঁজিবাজারের যে লক্ষ্য সেটি যাতে পরিপূর্ণভাবে ফিরে আসে বা লক্ষ্য পূরণ হয়। কিন্তু সেই লক্ষ্য কতটুকু পূরণ হলো? নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, নেয়ার পরেই একটি পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন কমিশন দেয়া হয়েছে এবং সেই নতুন কমিশনে একে একে একজন চেয়ারম্যান এবং 4 জন কমিশনার এখন রয়েছে। ইতিমধ্যে কতগুলো পদক্ষেপ আমরা নিতে দেখেছি। যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার অধিকাংশই দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের যে সংস্কার প্রস্তাব সেখান থেকেই কখনো কখনো সেই প্রস্তাবের কিছু অংশ কিয়দ অংশ সরে গিয়ে নতুন কিছু করবারও চেষ্টা করা হয়েছে। এবং আমরা দেখলাম যে এই বাজারে যে সিদ্ধান্তগুলো ইতোমধ্যে নেওয়া হয়েছে সেটি আবার কোনো না কোনো গোষ্ঠীর স্বার্থকে সুরক্ষা দিচ্ছে বা কোনো গোষ্ঠীর স্বার্থে চলে যাচ্ছে। পুরোপুরি পুঁজিবাজারের সংশ্লিষ্ট সবার জন্য যে উদ্যোগ বা কর্মতৎপরতা সেটি এখনও কেন দৃশ্যমান হচ্ছে না? জনাব আল আমিন, আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, আমরা শুরুতেই বলতে চাই যে ইন্টারিম গভর্নমেন্ট টাইমে আমরা 5 জন টাস্কফোর্স সদস্য ছিলাম। সাথে আমাদের ফোকাস গ্রুপে বিশেষ করে যাদেরকে আমরা নিয়েছিলাম তারা বাংলাদেশে আগামী 20 বছরকে যারা পুঁজিবাজার লিড দিবে, সিএফএ সোসাইটির লোকজন ছিল, আপনি ধরেন ব্রোকার অ্যাসোসিয়েশনের যারা খুব অ্যাক্টিভ তাদের ছিল, প্রত্যেকটা স্টেক হোল্ডারের কাছ থেকে নিয়েছিলাম এবং যারা নলেজেবল এবং যারা এই বিষয়গুলো ভালো করে জানেন, বাজার শাসন নিশ্চিত করতে যা যা প্রয়োজন সেটাই ছিল। আরেকটা ছিল আমাদের কনসালটেশন গ্রুপ। মানে কনসালটেশন গ্রুপ হচ্ছে আন্তর্জাতিক মানে ধরেন ম্যানচেস্টার বিজনেস স্কুল বা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোতে যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে রিসার্চ করেন, অডিটরদের মানে অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করেন, তাদের থেকেও কিন্তু আমরা সাজেশন নিয়েছি এবং বিসেকে তাদেরকে দিয়ে প্রেজেন্টেশন দিয়েছি। সবার মতামতের ভিত্তিতে আমরা যে 3টা কমপ্লিট রুলস করেছিলাম, মার্জিন ছিল, মিউচুয়াল ফান্ড ছিল, পাবলিক ইস্যু রুলস ছিল, তার পাশাপাশি ছিল কিন্তু আপনার হলো কর্পোরেট গভর্নেন্সেরটাও কিন্তু আমাদের বাংলাদেশে একজন খুবই প্রমিনেন্ট আমাদের টাস্কফোর্স মেম্বার আমাদের নেসারউদ্দিন এফসিএ, উনি হচ্ছেন একটা হুদাবাসী সিনিয়র পার্টনার। উনি 4-5 জন পার্টনারকে নিয়ে খুবই সুন্দরভাবে কর্পোরেট গভর্নেন্সটা কী হবে সেটাকে আমরা এখন আলোচনা করতে দেখছি নতুন চেয়ারম্যান আসার পর। তো সত্যিকার অর্থে আমরা যেই কালচারটাতে বিশ্বাস করি, আমি যখনই একটা কাজ করব তখন কিন্তু আমার একটা ডিসক্লোজার দেওয়া উচিত যে আমি এই বিষয়গুলো এখান থেকে নিয়েছি, এখানে আমি এই চেঞ্জটা করতে চাই, এটার জনমত যাচাই করতে চাই। মানে ঢালাওভাবে এসে যদি বলা হয় যেগুলো আমরা সব দিয়েছি, নো, নেভার। কারণ প্রতিটা কাজ আমরা লম্বা প্রক্রিয়া 9 মাস এগুলো নিয়ে বাজারে অনেকেই পরবর্তীতে আউটপুট দেখার পরে বলছে যে এটা তো 1 সপ্তাহে হয়ে যেত। তো 1 সপ্তাহে হয়ে গেলেও বলতো কারোর সাথে কথা বলে নাই। সেই কারণে কিন্তু আমরা যত স্টেক হোল্ডার গ্রুপ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড, চিটাগং স্টক এক্সচেঞ্জের বোর্ড, সিসিবিএল এর সাথে বসেছি, সিডিবিএল এর সাথে বসেছি, ইভেন লিস্টিং কোম্পানি, তখন রূপালী চৌধুরী ছিল এটার প্রেসিডেন্ট, লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশন, তখন রূপালী চৌধুরী ছিলেন এটার প্রেসিডেন্ট, ওনাদের সাথে বসেছি। ইভেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা আপনার ধরেন স্টার্ট আপ বা বিভিন্ন কিছু নিয়ে আসতে চায় তাদের সাথে বসেছি। এরপর ধরেন আপনার সাধারণ মানুষের যেই মতামতগুলো ইমেইলে দেওয়ার জন্য একটা ইমেইল আইডি ছিল, সেই ইমেইলে আমরা 535টা মতামত পেয়েছি। সেই মতামতের ভিত্তিতে কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না, কেন রাখা যাবে না, সবকিছু সহায় কিন্তু আমরা একটা জিনিস নিয়ে এসেছিলাম। সেটার উপর আবার মন্ত্রণালয়ে যাওয়ার পর আবার পাবলিক ভেটিং এর পরে কিন্তু আমরা এটা নিয়ে আসছি। কিন্তু আনফরচুনেট পার্ট ইজ দ্যাট এই জায়গাগুলোকে বাজারে প্রপারলি কমিউনিকেট করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল যে ডিলার্স ব্রোকার অ্যাসোসিয়েশন যারা আছে ডিবে, তারা টোটালি নন কোঅপারেশন করেছে। তাদেরকে রিপিটেডলি আমরা যখন মেইল দিয়েছি তারা কিন্তু রেসপন্স করে নাই। পরবর্তীতে আনঅফিসিয়ালি তারা এসছে, অফিসিয়ালি আসেনি। তার মানে
আমরা যে কাজগুলো করেছিলাম এই কাজগুলো যেহেতু আমাদের টরের মধ্যে ছিল যে বিগত 17 বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, মিউচুয়াল ফান্ড থেকে টাকা পাচার হয়ে গেছে, তারপর মার্জিন রুলের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আবার আইপিও রুলসের নামে আজে বাজে সব কোম্পানি এসে বাজারের গভীরতাকে নষ্ট করেছে। এই প্রত্যেকটা বিষয়কে আমরা যখন ফোকাস গ্রুপ, কনসালটেশন গ্রুপ, আমাদের নিজস্ব কম্পাইলেশন, তার পাশাপাশি পাবলিকের মতামতের ভিত্তিতে যা করেছি, আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এত অল্প সময় এত কাজ হওয়ার কোনো আমার সুযোগ যেটা নাই। মনে হয়েছে রাশেদ মাকসুদ কমিশন পুরো সময়টা ধরেই বাজারের মেরামতের কাজটা করেছে। অতীতের যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অনাচার, পাচার যা হয়েছে সেইখান থেকে মার্কেটকে সঠিক ধারায় ফিরিয়ে আনবার জন্য আপনাদের কমিটি সহ যে কটা কমিটি ছিল খুব চুপে নীরবে সেই কাজগুলো করেছে। সেটির ধারাবাহিকতা এখন দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, আমরা যখন কাজগুলো করেছিলাম সেই কাজগুলো করার সময় কিন্তু আমরা খুবই ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে আমরা যখন এটাকে রিপোর্ট সাবমিট করি তখন প্রেস ব্রিফিং করেছি, সবগুলো মিডিয়াতে আসছে, এগুলো কিন্তু খুবই প্রশংসিত অবস্থায় ছিল। বাট ওই যে ঢালাওভাবে ইন্টারিমের সংস্কার কোনোটাই ভালো হয় নাই, একটা ন্যারেটিভ একটা গোষ্ঠী দাঁড় করেছে, এই গোষ্ঠীর মধ্যে পুঁজিবাজারে ওই অংশটা জয়েন করেছে যারা আসলে এগুলো হলে তাদের যে কারসাজিগুলো বন্ধ হয়ে যাবে তারা একটা পক্ষ হয়েছে। এক্স্যাক্টলি। ধরেন আমরা যে জিনিসটা করেছিলাম যে মার্জিন ঋণটা সারা পৃথিবীতেই স্বল্প মেয়াদের জন্য নেওয়া হয়, কিন্তু বাংলাদেশে এই মার্জিন ঋণের জন্য যে 18-20 হাজার কোটি টাকা নেগেটিভ ইকুইটি বলা হয়, কোনো না কোনোভাবে আনপ্ল্যান যে মার্জিন আছে তার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মার্জিন একটা পলিসি থাকবে, যেহেতু অন্যান্য জায়গায় আপনি অ্যাসেট ব্যাকআপের মানে সাপেক্ষে ঋণ দিয়ে থাকেন, তাহলে ক্যাপিটাল মার্কেটে যে অ্যাসেটগুলোর ভিত্তিতে আপনি মার্জিন দিবেন, সেই অ্যাসেটগুলো যদি একটা কোয়ালিটি সম্পন্ন অ্যাসেট না হয়, সেই অ্যাসেটের ভিত্তিতে দিলে যদি প্রাইস খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, তখন তো আপনি মার্জিনটা সাফারার হবে যিনি মার্জিন নিয়েছে সে, কিন্তু লাভবান কে হবে? যে মার্জিন দিয়েছে। কারণ যে মার্জিন দিয়েছে সে কিন্তু সুদ মাস শেষে পাবে, সে কিন্তু মার্জিন নেওয়ার কারণে ট্রেডিং হলে সেখানে কমিশন এসে পাবে, মানে তার এই বিষয়গুলো কিন্তু ঠিক আছে। তাহলে একই সাথে ওই কোম্পানিগুলো মার্জিন নেয়ার কারণে ওই কোম্পানিগুলো যখন কোনো ডিভিডেন্ড পাচ্ছে, ওই গ্রাহক সেই ডিভিডেন্ডও কিন্তু ওই কোম্পানির অ্যাকাউন্টে যোগ হচ্ছে। জি, যদি এটা নেগেটিভ ইকুইটি থেকে যায় তখন ওই ইয়াতে চলে যাচ্ছে যারা ঋণ দিয়েছে তারা, বাট ইকুইটি পজিটিভ থাকলে সেটা ওই ক্লায়েন্টের কাছে যায়। বাট আমার কনসার্নের যে জায়গাটা হলো, আমরা সেই কারণে কিন্তু আমাদের প্রস্তাবনা ছিল যে এই ক্যাটাগরির নিচে কোনো শেয়ারে মার্জিন দেওয়া যাবে না। কেন ছিল? কারণ এই ক্যাটাগরি হচ্ছে ওই শেয়ারগুলো যারা 10% অ্যান্ড অ্যাবাভ ডিভিডেন্ড দেয়, আর 10%-এর নিচে এনি সর্ট অফ ডিভিডেন্ড যদি সেটা 0.01 পয়সাও হয় তাও তারা বি ক্যাটাগরি। তাহলে আমরা কিন্তু বলে আসছিলাম যে কেন লজিকটা ছিল, কারণ ইফেক্টিভলি একজন যখন মার্জিন ঋণ নেয় তখন ওই হাউসও কিন্তু তার প্যারেন্ট কোম্পানি ব্যাংক হলে তার কাছ থেকে আনে, তাহলে সেইখান থেকে তারা আবার একটা মাঝখানে তাদের চার্জ অ্যাড করে 13 থেকে 14% ইফেক্টিভলি কস্ট একটা থাকে, 14% ইফেক্টিভলি যিনি মার্জিন হোল্ডার তার কাছে ওইটা ইম্প্যাক্টটা পড়ে। তাহলে 14% ইন্টারেস্ট নিয়ে আমি যদি 10% অ্যাসেটে বিনিয়োগ করি তাও তো আবার 4% লস। আর আমি যদি এর নিচে করি তাহলে আমি এটা রিপেমেন্ট করবো কিভাবে? তাহলে আমাকে ইনসাইডার হইতে হবে, আমাকে জানতে হবে এই শেয়ারের গ্রোথ অনেক বেশি হবে। এই কাজগুলো হয়েছে। এবং পি ক্যালকুলেশনে তখন একটা কোয়ার্টারে তারা বিভিন্ন ধরনের, একটা প্লেয়ার দুইটা স্ক্রিপ্ট নিয়ে প্লে করছে, একটা স্ক্রিপ্টের শেয়ারে সে একটা কোয়ার্টারে নন অপারেটিং প্রফিট জেনারেট করছে, এটা দিয়ে সে ইপিএস বানিয়েছে, 4 দিয়ে মাল্টিপল করলে ইয়ারলি অ্যানুয়ালাইজ হয়েছে। তখন আমরা বলেছি কি যে নন অপারেটিং প্রফিটটা এই পি ক্যালকুলেশনে আসবে না, এটা একটা বাফার ছিল যে অপারেশন থেকে প্রফিট হলে এটা তো সাস্টেইন করবে। নন অপারেটিং হচ্ছে ওয়ান অফ, যেমন লিন্ডে বিডি একবার 41% ডিভিডেন্ড দিয়েছে। কেন? তাদের একটা ল্যান্ড ছিল, ল্যান্ডটা সেল করেছে, প্রচুর টাকা তার এখানে গ্রো করেছে, শেয়ার হোল্ডারকে দিয়েছে। এটা তো জীবনে একবারই হবে, এটা রেগুলার হবে না। তো তাদের কথা হচ্ছে যেটা আমরা ট্রেলিং পি দিয়েছি, ট্রেলিং পি দিয়ে তাদের সমস্যা। মানে আমরা কিন্তু এই কাজগুলো করার সময় বাজারে যারা এখন বলছে এগুলো ঠিক হয় না তাদেরকে নিয়েই কাজ করছিলাম, এখন তারা পরিস্থিতির প্রেক্ষাপটে চেঞ্জ করে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে। তো সেই জন্য এই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই। আগে আমরা দেখেছি যে কোম্পানিগুলো কোয়ার্টারলি তাদের আর্থিক রিপোর্ট প্রকাশ করত, সেটি হঠাৎ করে দেখলাম যে ষান্মাসিকে নিয়ে যাওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে বা ঘোষণা হয়েছে। এটি আসলে কেন হলো? কোয়ার্টারলি হলে তো যারা শেয়ার হোল্ডার, যারা কিনেছে, ক্রেতা, তারা জানতে পারছে যে এই কোয়ার্টারে কি হলো, কিন্তু এই 6 মাসে নিয়ে যাওয়ার কারণে আরেকটা নতুন সমস্যা বা একটি যেটা আমরা বলি যে গোপন তথ্য বা তথ্য সঠিকভাবে প্রকাশ না করা, সেরকম একটি জায়গা তৈরি হচ্ছে না। দেখুন, আমরা তো তথ্যর জায়গা থেকে কোয়ার্টারলিটাকে আরেকটু কিভাবে মোর রিয়েল টাইম করা যায় সেগুলো আমাদের সুপারিশের মধ্যে ছিল। বাজারের সুশাসনের ক্ষেত্রে বলেছি যে তথ্য যত বেশি মানুষের কাছে থাকবে তত মানুষই কিন্তু গুজবে কান কম দিবে। যখনই তথ্য থাকবে না তখন কিন্তু গুজবের মানে যে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, বাজারের যে সুন্দর ব্যালেন্স আছে নষ্ট হবে। কিন্তু আনফরচুনেটলি আমরা শুনেছি কোনো একটা প্রোগ্রামে, যদিও এটা এখনো যেহেতু আপনার মানে গেজেট নোটিফিকেশন হয় না বা অর্ডার হয় নাই, দ্যাটস আমরা বলবো না, বাট একটা জায়গায় আমাদের মানে যিনি দায়িত্ব মানে বিসেক প্রধান উনি কিন্তু বলেছেন যে কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার জন্য কোম্পানিগুলোর এখানে একটা রিপোর্টিং এর একটা হ্যাসেল থাকে, ঝামেলা থাকে, বাট যেহেতু কোয়ার্টারলি এটা তো আনঅডিটেড,
তার জন্য তো অডিট ফি নাই, কিছু নাই। কোম্পানিগুলোর কোনো আর্থিক সংশ্লিষ্টতাও নাই, কিছু নাই। আর এই কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে এই লিস্টিং রুলসের 16 এক ধারা অনুযায়ী এটা দিয়ে আসতেছে। এমন তো না যে তাদের দিয়ে সমস্যা ছিল কাদের, যারা নন কমপ্লায়েন্ট কোম্পানি, এদের তো যে কোনো কিছুতে সমস্যা। তাহলে এই নন কমপ্লায়েন্টদের চাপেই কি এটি করা হলো? নন কমপ্লায়েন্টদের চাপে না, এটা আমার ধারণা হচ্ছে এই ধরনের ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে কারসাজি চক্রের জন্য এটা সুবিধা হয়। কেন? কারণ যত দেরিতে তথ্যগুলো আসবে তত বেশি কিন্তু তারা গুজব দিতে পারবে। কারণ তথ্য চলে আসলে তো গ্রুপ যাওয়ার সুযোগ নেই। কারণ আপনি যে কোয়ার্টারলি ডিসক্লোজারটা দেখেন, এখানে 3টা ইম্পর্টেন্ট তথ্য থাকে। যদিও আমার কনডেন্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আলাদা দেওয়ার কথা বলা আছে অ্যাজ পার IAS 34, এছাড়া আবার কিন্তু আপনার 3টা গুরুত্বপূর্ণ তথ্য আসে। একটা হচ্ছে যে আর্নিংস পার শেয়ার কত, একটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু কত, নেট অপারেটিং ক্যাশ ফ্লো স্ট্যাটাসটা কি। 3টাই কিন্তু বিনিয়োগ সিদ্ধান্তের জন্য খুবই জরুরি একটা তথ্য। তাহলে এই তথ্যগুলো যখন আমার পেতাম, আমি কিন্তু এটা দেখে আমার ইনভেস্টমেন্ট ডিসিশনটা ভালো মন্দ যেটা হোক একটা কিছু করতে পারতাম। এটা যদি এখন 6 মাসের দিকে যায়, সেইখান থেকে যদি আরো 2-3 মাস তাকে রেডি করার জন্য দেয় 9 মাস, তাহলে দেখা গেলো বছরের মধ্যে কোনো কোনো কোম্পানি আছে তথ্য দিবে না, সরাসরি অডিটেড স্টেটমেন্ট চলে আসবে। তাহলে মানুষ তো কিছু জানতে পারলো না। তাহলে তথ্যর যে প্রবাহ সেটিকে একরকম আমরা বন্ধ করে দিচ্ছে, এবং এই যে যারা অপশক্তি বা এই পুঁজিবাজার কেন্দ্রিক দুর্নীতি যারা করেছে তারা কি একরকম তাদের ওত পেতে ফেলেছে কিনা, আমরা সেই আলোচনা আপনার কাছ থেকে শুনবো। নিব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারের নতুন কমিশনের প্রভাব এবং বাস্তবতার। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর আল আমিন। জনাব আল আমিন, আমরা যেটা বলছিলাম যে আপনি যে কথাগুলো বলছেন এবং মার্কেট যে গতিতে এগোচ্ছে বা যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে অতীতের যারা পুঁজিবাজারকে ভোলাটাইল করেছিল বা বাধাগ্রস্ত করেছিল বা অন্যায় করেছিল, তারা কি আবার নতুন করে ওত পেতে বসলো কিনা? কারণ বাজারের যে গতি প্রকৃতি সেটি নিয়ে আপনার বিশ্লেষণটা কি আসলে? দেখুন, আসলে আমরা যে একটা স্বপ্ন নিয়ে, এত বড় ম্যান্ডেট নিয়ে, এত মানুষের ভোট নিয়ে যে একটা সরকার প্রতিষ্ঠিত হলো, আমাদের ধারণা ছিল যে এই সরকার যখন বিসেকটাকে গঠন করবে, নিঃসন্দেহে ওনারা বাজার সংশ্লিষ্ট, বাজার জানে বোঝে, বাজারে তাদের কি ধরনের নিজস্ব ইনভলভমেন্ট কি আছে না আছে, অনেক কিছু চিন্তা করে তারা বাজারে সিদ্ধান্তগুলো নেবে। বাট যে কোনোভাবে হোক কমিশনটা যেভাবে ফিক্স করা হয়েছে এটা নিয়ে তেমন কথা বলতে চাচ্ছি না। বাট তাদের অ্যাকশন প্ল্যানের কিছু জিনিসে মনে হচ্ছে যে তারা আসলে এখানেও ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যাওয়ার জন্য চিন্তা করছে। ধরেন আপনি দায়িত্ব নিলেন, আপনি জানুয়ারি মাসে কিন্তু একটা বন্ধ কোম্পানির তালিকা দেওয়া ছিল, একদম ডিএসসির ওয়েবসাইটে দেওয়া আছে অফিসিয়ালি, যে 32টা কোম্পানি বন্ধ আছে। এখন সারপ্রাইজিংলি এই 32টা কোম্পানির মধ্যে যেই কোম্পানিটা সবচেয়ে বেশি সময় ধরে, ধরেন আপনার বন্ধ 2002 সাল থেকে বন্ধ, আমি কোম্পানিটার নাম নিচ্ছি না সঙ্গত কারণেই। আপনি নাম নিচ্ছেন না, আমি বলে দেই, মেঘনা পেট্রোলিয়াম 24 বছর ধরে বন্ধ। জি 24 বছর ধরে বন্ধ কোম্পানি। এই কোম্পানিটা আপনি দেখেন দাম 24 টাকা থেকে 100 টাকা পর্যন্ত চলে গেল। তাইলে এই কমিশন কি করেছে? যখন দেখলাম উৎপাদনে বন্ধ, তার সার্ভিলেন্সের মধ্যে তো তথ্য আছে এই শেয়ারটা কারা কিনছে। একটা শেয়ার কিনলে যেখানে বর্তমানে এক্সিস্টিং সার্ভিলেন্স বলে দেয় কোন পিসি থেকে কেনা হয়েছে, কোন হাউস থেকে কেনা হয়েছে। তাহলে এই যে লম্বা প্রসেসে দামটাকে এখানে নিয়ে যাওয়া হলো, এর পেছনে কারা ছিল? কমিশন যদি এসেই তাদেরকে, কমিশন এখন বলছে যে এআই ড্রিভেন সার্ভিলেন্স চালু করবে। কেন এক্সিস্টিং? কেন এখন এক্সিস্টিং যে 45টি সার্ভিলেন্স আছে, এইটা দিয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? জনগণ আপনার উপর কেন নতুন করে বলবে যে আপনি এসে এটাকে ব্যবস্থা নিয়েছেন? এটা তো ব্যবস্থা নিতে গেলে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না, বা এটার ব্যবস্থা নিতে গেলে আপনার মারাত্মক লেভেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে হয়। আপনি দেখতে পাচ্ছেন ডক্টর আল আমিন, আমি যেটি বলতে চাই যে কোম্পানিগুলো বন্ধ, যেগুলো এজিএম হচ্ছে না, যেগুলো ডিভিডেন্ড হচ্ছে না, যেগুলো জেড ক্যাটাগরিতে আছে, সেগুলোর যখনই অস্বাভাবিক লেনদেন হচ্ছে বা দাম বেড়ে যাচ্ছে, তখনই তো তার সার্ভিলেন্সের মাধ্যমে সেটিকে আটকানোর দরকার। উদ্যোগ কি? আমরা তো দেখছি না কোনো কিছু। এবং সেটি আপনার কোথায় 24 টাকা থেকে সেটি 100 টাকার উপরে চলে গেল। তাহলে এই কমিশন, যে কমিশনের উপরে মানুষের এত আস্থা বা স্বপ্ন বা ভরসা, সেই কমিশন তাহলে যারা এই অন্যায় বা ফলস ট্রেডিং যারা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে না বা নিতে পারছে না, কোনটা?
দেখুন, আসলে নেওয়ার চেয়ে বড় কথা ওনারা হয়তো চাচ্ছে যে বাজারে আমরা কোনোভাবে ইন্টারফিয়ারেন্স করব না, এটা রেগুলেটরের কাজ, ঠিক আছে, ইন্টারফিয়ারেন্স করব না, বাট যেটা অপরাধ সেটা ধরবো না, সেটা তো রেগুলেটরের কাজ না। তো রেগুলেটর কি করবে? ইন্টারফিয়ারেন্স করবে না, যেখানে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, সেটি কি রেগুলেটরের কাজ না? অবশ্যই। আগে যদি ধরেন তারা আগে যখন ব্যাখ্যাগুলো দিত, আমরা যখন জিজ্ঞেস করতাম, তারা বলতো যে আমাদের একটা ফাইলিং করতে হয়, তথ্য নিতে হয়, একটা ট্রেড টাইম দেখতে হয়, জেনারেট করতে হয়, বিভিন্ন কিছু করে করে তারা বললো যে একটা লম্বা সময় লেগে যায়। তাহলে এইটাই তো মানুষের অবজেকশন ছিল, যে দামটা যখন অনেক উপরে বেড়ে যায়, যখন গ্যামলাররা এক্সিট নেয়, তখন সাধারণ মানুষ কিন্তু ওখানে পার্টিসিপেট করে। তাহলে আমরা যদি আগে আটকাতে পারতাম, তাহলে সাধারণ মানুষকে কিন্তু এখান থেকে আমি কিন্তু একটা উদ্ধার করার একটা স্কোপ থাকতো। কিন্তু তখন বলা হয় যে আসলে প্রক্রিয়া বা পদ্ধতিগত ব্যাপারটা বলা হতো। তো এইভাবে যখন আপনি জিনিসটাকে বলছেন বা করছেন, তখন কিন্তু আপনার প্রতি যে এত বড় ম্যান্ডেটের, আপনার প্রতি যে ভরসার জায়গাটা, সেটাতে কিন্তু মানুষের ভরসা ফিকে হয়ে আসে। কেন? যে আমি তো আসলে আগেও এই পরিবেশটাই দেখেছি, যে দিনের পর দিন বেড়ে অনেক উপরে গিয়েছে, তারপর একটা তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি করে সেখানে 1000 কোটি টাকা বেরিয়ে গেছে, আপনি বললেন যে 5 লাখ টাকা আপনাকে জরিমানা করলাম। তো সেই জরিমানা তো তারা দিতে অভ্যস্ত। তো তাহলে যে অন্যায় হচ্ছিল, এখনো যদি সেই পথে হাঁটে বা আমরা যদি সেই দৃশ্য দেখতে পাই বাজারে, তাহলে এই নতুন কমিশন কি করছে? আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, কারণ আপনি দীর্ঘদিন ধরে আপনার এই বাজার নিয়ে বিশ্লেষণ আছে, গবেষণা আছে, আপনার মন্তব্যটা একটু জানতে। না, দেখুন, আমরা তো প্রত্যাশাটার জায়গাটাতেই আমি আমার প্রশ্নটা রাখলাম, যে প্রত্যাশা করেইছিলাম যে ওনারা আসার পর অ্যাটলিস্ট আগের মতো ঘটনাগুলো ঘটবে না। এখন যেটা বাজারে শোনা যায়, যে আগে যারা একদম টপ লেভেলে মার্কেট মেকার নামে পরিচিত বা গ্যাম্বলিং যারা করতো, তারা শুধুমাত্র মানে চেঞ্জ করেছে কিছু ব্যক্তির নাম, বাট কাজ আগের মতোই রেখেছে। কারণ অনেকগুলো কোম্পানি যেভাবে বেড়েছে, এবং কোনোটারই মানে গ্রামার মেনটেন তো করাই হয় নাই, বা শেয়ার বাজার বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বাড়ার ক্ষেত্রে যখন আপনি অ্যাবনর্মালিটিটাকে হাতে নিয়ে কোনো ব্যক্তির নাম বলে দিবেন যে অমুক ব্যক্তি এটার পেছনে আছে, তমুক ব্যক্তি আছে, এটা অনেক দূর চলে যাবে, এবং সেগুলো যখন রিফ্লেক্টেড হচ্ছে, তাহলে নিয়ন্ত্রণ সংস্থা যদি এটাতে স্টপ করতে পারতো, যেটা অ্যাবনর্মালি বাড়ছে, তখন কিন্তু ওই কথাটা বাজারে টিকতো না। এখন যা বলছে বাজার সংশ্লিষ্টরা, সেইখানেই যখন চলে যায়, এবং তখন যখন নিয়ন্ত্রণ সংস্থা এই জায়গাটাতে অনেক লেটলি রেসপন্স করে, তখন কিন্তু অটোমেটিক্যালি অনেকটা তাদেরকে প্রচ্ছন্ন সহায়তার কথা এখানে চলে আসে। সেটাই দেখলাম। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে আসতে চাই, সেটি হলো আমরা দেখলাম যে আমাদের যে মিউচুয়াল ফান্ড আছে, সেই মিউচুয়াল ফান্ড নিয়ে একটি তুগলকি কাণ্ডের মতো আমরা বাজারে দেখতে পেলাম। মিউচুয়াল ফান্ড বলতে এক্সিস্টিং যে মিউচুয়াল ফান্ডগুলো আছিল একেবারে নেবু নেবু প্রায়, যেগুলোর কোনো আমরা দেখলাম যে ফেস ভ্যালু উঠছে, কোথায় গিয়ে নেমে দাঁড়িয়েছে, হঠাৎ করে একটা উল্লম্ফন দেখলাম। কারণটা কি? দেখুন, আমাদের এখানটা আমি যদি আমার অ্যানালিসিসের জায়গা থেকে বলি, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যেটা করেছেন, উনি কিন্তু একটা জায়গায় বক্তব্য দিতে যেয়ে খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন। এই কথাগুলো কিন্তু একাডেমিক্যালি এবং অভিজ্ঞতার জায়গা থেকে খুবই পারফেক্ট কথা। উনি যেটা বলেছেন, সারা পৃথিবীতে পুঁজি বাজারের গভীরতা আনতে গেলে প্রাতিষ্ঠানিক এন্ড থেকে মিউচুয়াল ফান্ড থাকতে হবে, এবং সেই মিউচুয়াল ফান্ড বলতে কিন্তু উনি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডকে মিন করেছে। কারণ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হচ্ছে লাইক আপনারা অ্যাসেট ম্যানেজাররা, প্রফেশনাল ম্যানেজারদের এটাকে ম্যানেজ করবে, আপনার কাছ থেকে ডিপিএস এর মতো টাকা নিবে, আপনি এখানে বিনিয়োগ করবেন, এবং আপনি চাইলেই একদম প্রতি মান্থ এন্ডে বা প্রতিদিন শেষে আপনার এখানে পোর্টফোলিওতে কি কি শেয়ার আছে, কি পরিমাণ মূল্য আছে, কি পরিমাণ অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, এটার ভ্যালু কি, সেটাকে আপনি আবার যখন সেল করে আপনি টাকা উঠে নিয়ে যেতে যাবেন, টাকা উঠে নিতে পারবেন। এটা হচ্ছে পপুলার মিউচুয়াল ফান্ড যেভাবে ম্যানেজড হয়, যেগুলো দিয়ে মানুষ উপকৃত হয়। এই মিউচুয়াল ফান্ডের কথা উনি বলেছেন, এবং এইটাই হচ্ছে পারফেক্ট কথা। বাট আনফরচুনেট পার্ট ইজ দ্যাট ওনার এই বক্তব্যকে ক্যাপিটালাইজ করে, সরকারের যেমন বন্ধ কোম্পানির ঘোষণাকে ক্যাপিটালাইজ করে উল্টাপাল্টা বন্ধ কোম্পানিকে বাড়ানো হয়েছে। কারণ সরকার তো বন্ধ কোম্পানি বলতে লিস্টেড কোম্পানিকে বলে, সরকার বলেছে স্টেট ওন যে কোম্পানিগুলো আছে সরকারের, যেহেতু কর্মসংস্থান বাড়ানোর একটি লক্ষ্য সরকার প্রধানের আছে, সেই কারণে স্টেট ওন কোম্পানিগুলোর কথা বলেছে। বাট লিস্টেড কোম্পানি, কারো ব্যক্তিগত কোম্পানিকে চালু করবার জন্য তো সরকার কোনো প্রণোদনা দেওয়ার জন্য এখানে বলে নাই। ঠিক এই জিনিসটাকে, যে চক্রটা কাজে লাগিয়েছে, তাহলে নিয়ন্ত্রণ সংস্থা কোথায় ছিল? যে বন্ধ কোম্পানি কোনটা বাড়ানোর কথা, কোনটা বাড়ছে, কারা বাড়াচ্ছে, কেন বাড়াচ্ছে, নিয়ন্ত্রণ সংস্থার সব তথ্যপাত্র আছে। তাহলে এটা যেমন ঘটনাটা ঘটেছে, এক্স্যাক্টলি সেম ঘটনাটা মিউচুয়াল ফান্ড নিয়ে যারা যখন এই কাজটা করেছে, যদি এইটা বাড়ার ক্ষেত্রে ওই ঘটনা হয় যে উনি যেটা বলেছেন যে গভীরতার কথা, সেটাকে মিসলি যদি কেউ ডিস্টর্টেড করে অন্য জিনিসকে বাড়ায়, তাহলে নিয়ন্ত্রক সংস্থা যখন এটি ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়, তার তো স্টপ করতে হবে নিয়ন্ত্রক সংস্থা থেকে, তাহলে তো স্টপ করতে হবে, হয়তো ক্লিয়ার করতে লাগবে, আর নাহলে যারা এখন এটিকে পুঁজি করে করছে, সেটা কি সেই স্টপ কি করেছে তারা? আমরা তো সেরকম কোনো ব্যবস্থা দেখিনি। এবং হঠাৎ করে একটা টকশোতে আমি এটা নিয়ে কথা বলেছিলাম, কথা বলার পর দেখা যাচ্ছে যে বাজারের এই অংশে যারা সুবিধাভোগী,
দুনিয়ার আজে বাজে কমেন্ট যেগুলো সেগুলো আমরা বট বাহিনীর ব্যাপার, এগুলো আমি খুব একটা কনসিডার করি না। যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি না থাকে, আপনি যদি না বোঝেন, এটার দায় অন্যের উপর শিফট করছেন কেন? এবং অনেকের কমেন্টের মধ্যে এটাও দেখা গেছে যে আমরা দীর্ঘদিন এখানে বসেছিলাম, বাংলাদেশের কোনো কমিশনের মধ্যে যদি কেউ অল্প সময়ে অনেকগুলো কাজ করে আনতে পারে, সেটা ছিল আমাদের যে ইন্টারিমটা, এটা আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি। আমরা মাত্র 9 মাস কাজ করেছি। 9 মাসে যে আউটপুটগুলো নিয়ে আসছি, এগুলো নিয়ে এখন তারা কাজ করছে। এবং এটার মধ্যে তারা যে কাজটা করতে পারতো, তারা কোনো ধারাকে যদি মনে করে যে বাজার বান্ধব না বা ক্ষতিকর, সেটাকে তারা চেঞ্জ করে বলতে পারতো যে আমরা এই জায়গাটা চেঞ্জ করেছি বাজারের গভীরতা বাড়ানোর জন্য, বাজারের ফ্যাসিলিটেট করার জন্য। আমরা দেখতে চাই নতুন কমিশনের মাত্র 1.5 মাসের মতো হলো, 2 মাস এখনো হয়নি, কমিশনের ভুল ভ্রান্তি সংশোধন করে সেই দিকে এবং বাজারকে গতিশীল করবে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতে। দেশ টিভির সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।